হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের এসএলএসটি সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের আমরা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি ঠিক ব্যালেন্স করে পড়ছি। সো আজকে আমরা একটা নতুন টপিক চলে আসবো, তোমরা নিশ্চয়ই সেটাকে খুব ভালো করে প্রত্যেকটা টপিককে ভালো করে রিভিশন দিচ্ছ, যেগুলো পড়া হয়ে যাচ্ছে। কারণ আমরা কিন্তু রিভিশন এবং সেই সঙ্গে নতুন পড়া এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো। এবং সেই সঙ্গে তোমাদেরকে কিন্তু দেখবে যে তোমাদের মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, সেই মক টেস্টটা দাও উড়ান অ্যাপে গিয়ে। ঠিক আছে, চলো আজকে যে টপিকের উপর ফোকাস করব, খুব বড় একটা টপিক, ন্যাশনালিটির সঙ্গে ন্যাশনালিজম এবং নেশনস, এই তিনটে বিষয় আমরা কিন্তু আজকের এই ক্লাসে জানবো। সেই সঙ্গে এগুলোর ডেফিনেশন, ন্যাশনালিটি কি কনসেপ্ট, নেশনের মানে কি, ন্যাশনালিজমের বিভিন্ন ধরনগুলো, এবং সেই সঙ্গে রাইট অফ সেলফ ডিটারমিনেশন অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের যে অধিকার সেটা কি, ইন্টারন্যাশনালিজমের সঙ্গে ন্যাশনালিজমের কি কানেকশন রয়েছে এবং গ্লোবালাইজেশন মানেই বা কি। সেই সঙ্গে নাগরিকত্ব সম্পর্কে জানবো, নাগরিকত্বের সঙ্গে নাগরিকত্বের মানে, তার অ্যাকুইজিশন, ভেরিয়াস টাইপস অফ, এবং ন্যাচুরাল ভার্সেস ন্যাচুরালাইজড সিটিজেনের কি ডিফারেন্স রয়েছে। সো এই ওভারঅল বিষয়গুলো আজকের পর্বে আমরা জানতে পারবো। প্রথমেই ফোকাস করবো ন্যাশনালিটি নিয়ে। দেখো, ন্যাশনালিটি মানে হচ্ছে গোটা বিশ্বে প্রায় 200-র বেশি কান্ট্রি আছে। এই প্রত্যেকটা কান্ট্রি তার নিজের দেশের নাগরিকদের একটি বিশেষ আইডেন্টিফিকেশন দেয়। যেমন আমরা ভারতীয়, অর্থাৎ ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব প্রদান করে ভারতীয় নাগরিকত্ব। ঠিক একইভাবে বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষকে বাংলাদেশি নাগরিকত্ব দেয়, চীনের সরকার চীনের মানুষকে চাইনিজ সিটিজেনশিপ দেয়। সো এই যে ন্যাশনালিটি বলতে জাতীয়তাবাদকে বোঝায়। প্রত্যেকটা গোটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের এইরকম ইউনিক আইডেন্টিটি রয়েছে, অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট রাষ্ট্রের বিশেষ কিছু মানুষ, সেই মানুষরা একই ধরনের ভাষা, একই সংস্কৃতি, একই রকম ঐতিহ্যের দ্বারা যখন গঠিত, তখন তাকে কিন্তু আমরা ন্যাশনালিটি বলে উল্লেখ করতে পারি। এক্ষেত্রে জাতির সঙ্গে ন্যাশনালিটির ডিরেক্ট কানেকশন রয়েছে। জাতি মানে একই বংশগত ঐতিহ্য সম্পন্ন রাজনৈতিক সমাজ, আর জাতীয়তা বলতে আমরা বুঝবো একই ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ইউনিফাইড পরিচয়, ইউনিফাইড আইডেন্টিটি। আর জাতীয়তাবাদ মানে নিজ জাতির প্রতি আনুগত্য, গর্ব এবং আত্মনিয়োগকেই ইন্ডিকেট করে ন্যাশনালিজম কনসেপ্ট। সো আমরা দেখে নেবো এই নেশন, ন্যাশনালিটি এগুলো কি করে ফরমেশন করছে। এগুলো প্রত্যেকটাই স্টার্টিং হচ্ছে সেলফ ডিটারমিনেশনের কনসেপ্ট দিয়ে। অর্থাৎ আমরা দেখব যে রাইট অফ সেলফ ডিটারমিনেশন মানে হচ্ছে দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন রেফার্স টু দ্য প্রিন্সিপাল দ্যাট আ পিপল or nation has the right to freely choose its political status। তাহলে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ, যাকে আমরা জাতীয় জনগোষ্ঠী বলি, তাদের এটা অধিকার জন্মায় যে তারা নিজেদের তাদের যে রাজনৈতিক ব্যবস্থাপনা, সেই রাজনৈতিক ব্যবস্থাপনার শীর্ষে তাদের নির্দিষ্ট করা মানুষ গিয়ে বসুক, এবং তারা কি করবে, সেই অথরিটি ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টের কাজগুলো করবে কোন রকম এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স ছাড়া। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের যাবতীয় বিষয়গুলোকে পরিচালনা করবে। ইট ইজ রেকগনাইজড বোথ অ্যাজ মোরাল প্রিন্সিপালস অ্যাজ ওয়েল অ্যাজ লিগাল রাইট ইন ইন্টারন্যাশনাল ল। সো মোরাল প্রিন্সিপালস এর দিক থেকে যেমন এটাকে সাপোর্ট করা হয়, ঠিক তেমনি আন্তর্জাতিক আইনেও কিন্তু এটাকে মান্যতা দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, প্রত্যেকটা জাতির নিজের সরকার চুজ করার ক্ষমতা রয়েছে, প্রত্যেকটা জাতির বাইরের কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত না হওয়ার অধিকার রয়েছে। এবং এই অধিকারের উপর দাঁড়িয়ে কিন্তু ন্যাশনালিটি, নেশন, ন্যাশনালিজম এবং অবশ্যই জাতীয় জনগোষ্ঠীর কনসেপ্ট কিন্তু দাঁড়িয়ে আছে। চলে আসবো আমরা নেক্সট পোর্শনে, ফিচার্স গুলো দেখে নেবো। রাইট টু সেলফ ডিটারমিনেশন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাইট টু চুজ পলিটিক্যাল স্ট্যাটাস। সো প্রত্যেকটা গভর্নমেন্টের নিজেদের পলিটিক্যাল স্ট্যাটাস চুজ করার অথরিটি এখানে ইন্ডিকেট করা হচ্ছে। It allows people or communities to freely decide their form of government। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব সরকার চুজ করার ক্ষেত্রে এভাবে কিন্তু গভর্নমেন্টাল মেকানিজম তাকে কিন্তু নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সরকারকে, সেটা ডেমোক্রেসি বলে ইন্ডিকেট করতে পারি, আমরা মোনার্কি বলে ইন্ডিকেট করতে পারি, বা সোশ্যালিজম বলে ইন্ডিকেট করতে পারি। অর্থাৎ গভর্নমেন্টের ফরমেশনটা ইন্ডিকেট করে দেবে, বা তাদের যে ব্যবস্থাপনা সেটাই ইন্ডিকেট করে দেবে যে সেটা কিরকম ফর্মের গভর্নমেন্ট হবে। And they can choose to remain independent, merge or associate। যদি কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষকে এই মান্যতা দেওয়া হয় যে তোমরা কি করতে চাও, তোমরা অন্য দেশের সঙ্গে মার্জ করবে, নিজেরা কোনো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তৈরি করবে, নাকি তোমরা কাউকে নিয়ে আর একটা নতুন কোনো ব্যবস্থাপনা বা নতুন কোনো সরকার বা নতুন কোনো রাষ্ট্র তৈরি করবে। সো এটা কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, তাদেরকে এই চুজ করার অথরিটি দেওয়া হয়।
basis of national identity. It is based on the idea of national consciousness. তো জাতীয় জাগরণ বা জাতীয় জাগৃতির উপর নির্ভর করে। কমন কালচার, একই ধরনের সংস্কৃতি, একই ধরনের ভাষা, এথনিসিটি এবং অবশ্যই ইতিহাস, এগুলো সব কানেক্টেড হয়ে আছে বেসিক ন্যাশনাল আইডেন্টিটির। তাহলে বেসিক ন্যাশনাল আইডেন্টিটির ক্ষেত্রে কমন কনসাসনেস বা ন্যাশনাল কনসাসনেস, তার সঙ্গে কমন কালচার, কমন ল্যাঙ্গুয়েজ, এথনিসিটি এবং হিস্ট্রি, এগুলো সব কিন্তু জড়িয়ে আছে। এগুলোর উপর বেস করেই একটি রাষ্ট্রের মানুষ তারা এটা ডিমান্ড করে যে আমরা আলাদা আইডেন্টিটি রয়েছে, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে এবং জাতীয় জনসমাজ হিসেবে আমাদেরকে নিজেদেরকে রাষ্ট্র চুজ করার অথরিটি দিতে হবে। So it promotes the identity and unity of a distinct people or nation. তো একটি নির্দিষ্ট জাতির নির্দিষ্ট আইডেন্টিটিকে ইন্ডিকেট করে এবং এটা একটা ইউনাইটেড কনসেপ্ট। এর জন্য ইন্টারন্যাশনাল ল কি বলছে আমরা একটু দেখে নিই। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন আইন, বিভিন্ন চার্টার রয়েছে, যে চার্টার এবং আইনে কিন্তু বারবার করে এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সাপোর্ট করা হয়েছে। বিভিন্ন জাতির মানুষের তাদের নিজেদের ইচ্ছে মতো করে তারা নিজেদের সরকার তৈরি করার যে বিষয় তারা সামনে তুলে ধরেছে, সেই ডিমান্ডকে কিন্তু গ্র্যান্ট করা হয়েছে। প্রথমেই আমরা যার কথা বলবো, যেটা ইউনাইটেড নেশনস এর চার্টার 1 নম্বর আর্টিকেলের 2 নম্বর ক্লজে স্পষ্ট করে বলা আছে যে এরকম ভাবে রেকগনিশন প্রত্যেকটা এরকম নির্দিষ্ট জাতির মানুষ যদি এরকম চায় তাদের নিজস্ব আইডেন্টিটি এস্টাবলিশ করতে, নিজেদের সরকার তারা চুজ করতে, সেটা তাদেরকে করতে দিতে হবে। অন্যদিকে আমরা ICCPR and ICESCR এই দুটোরই কমন আর্টিকেল দেখতে পাবো, যেখানে আর্টিকেল 1 এর মধ্যে একইভাবে এরকম জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং নির্দিষ্ট জনসমাজে মানুষের নিজেদের সরকার চুজ করার অথরিটি দেওয়ার কথা বলা হচ্ছে। আর 1514 নম্বর যে রেজলিউশন রয়েছে ইউএন জেনারেল অ্যাসেম্বলির 1960 সালে, সেই রেজলিউশনের মধ্যেও এভাবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করা হয়েছে। সেগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা যৌথ অধিকার, যে অধিকারটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে থাকা উচিত। এবং এর উপর বেস করেই কিন্তু আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশের একটা সময় কিন্তু ইন্ডিপেন্ডেন্স সম্ভব হয়েছে। তাদেরকে ইউনাইটেড নেশন থেকে স্যাংশন এই জন্যই দেওয়া হয়েছে। সো এইমস টু এন্ড কলোনিয়ালিজম অ্যান্ড অপারেশন, এটা সবসময় আমরা দেখেছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকাল থেকেই গোটা বিশ্বজুড়ে এরকম একটা জনমত তৈরি হয়েছে যে যত উপনিবেশ রয়েছে সেই উপনিবেশগুলোকে অবসান ঘটাতে হবে এবং উপনিবেশ সরকার যারা ছিল উপনিবেশগুলোতে, উপনিবেশের যে সরকার, তাদের যে অত্যাচার, তাদের যে শোষণ, সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। এবং এই বন্ধ করার মধ্য দিয়ে কিন্তু কলোনিয়াল মেকানিজমের এগেনস্টে একটা জনমত তৈরি হয় গোটা বিশ্বজুড়ে। ইটস অরিজিনালি প্রমোটেড টু হেল্প কলোনিজ গেইন ইন্ডিপেন্ডেন্স। তো কলোনিগুলো থেকে আস্তে আস্তে স্বাধীনতা পাওয়ার উদ্দেশ্যে তারা যৌথভাবে প্রচেষ্টা চালাবে। ইট নাও ইনক্লুডস দ্য রাইট টু রেজিস্ট ফরেন ডমিনেশন, যত বৈদেশিক শাসন রয়েছে, বৈদেশিক শোষণ রয়েছে, এগুলোর অবসান ঘটাবে। এবং রেশিয়াল ডিসক্রিমিনেশন, যত বর্ণগত যে ডিসক্রিমিনেশন রয়েছে আমরা দেখেছি বিভিন্ন আমেরিকান কান্ট্রিগুলোতে, মানে আমেরিকা মহাদেশের কান্ট্রিগুলোর মধ্যে বা আফ্রিকান মহাদেশের কান্ট্রিগুলোতে, এমনকি আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতেও রয়েছে। তো এই ধরনের বর্ণগত যে বৈষম্য বা বর্ণগত যে মারাত্মক রকমের যে একটা বিবাদ সৃষ্টি হয়, সেটা কিন্তু এগেনস্টে এই অ্যান্টি কলোনিয়াল কনসেপ্ট প্রমোটেড হয়। এক্ষেত্রে দুটো ফর্মেশনের কথা বলবো, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন মানে হচ্ছে রাইট টু সেলফ গভর্নড উইদিন আ স্টেট, একটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে নিজেদেরকে নেতৃত্ব দেওয়া, নিজেদেরকে কন্ট্রোল করা, অর্থাৎ অটোনমি, স্বনিয়ন্ত্রণ, স্বরাজ, নিজেদের স্বরাজ প্রতিষ্ঠা করা, এটাকেই ইন্ডিকেট করা হয়। অন্যদিকে এক্সটার্নাল সেলফ ডিটারমিনেশন বলে রাইট টু সিড অ্যান্ড ফর্ম আ নিউ স্টেট, আলাদা হওয়ার এবং মূল রাষ্ট্র থেকে আলাদা হয়ে নিজেদের আলাদা আইডেন্টিটি তৈরি করা। এখানেই দেখবো আমরা যে কনফ্লিক্ট তৈরি হয় টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির সঙ্গে। অফেন ক্লাসেস উইদিন দি প্রিন্সিপাল অফ সভারেন্টি, এখানে প্রিন্সিপাল অফ সভারেন্টির সঙ্গে ক্লাস করে, অ্যান্ড টেরিটোরিয়াল ইউনিটি অফ এক্সিস্টিং স্টেটস, এবং যে রাষ্ট্রের মধ্যে তারা রয়েছে সেই রাষ্ট্রের সার্বভৌমকে এখানে কি হচ্ছে, স্বীকার করা হচ্ছে না। একটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে যদি এরকম কোনো একটি অঞ্চল তাদের মানুষ যদি এরকম ডিমান্ড করে যে আমাদেরকে আলাদা হতে দিতে হবে, তো অবভিয়াসলি এটা সেই রাষ্ট্রের যে সার্বভৌমত্ব তাকে কি করছে, চ্যালেঞ্জ জানাচ্ছে। সো এখানে কি হয়, ক্লাস তৈরি হয়, বিচ্ছিন্নতাবাদী কনসেপ্টের সূচনা হয়।
ইউএন ব্যালেন্সেস সেলফ ডিটারমিনেশন উইথ রেসপেক্ট ফর বর্ডার্স। ইউনাইটেড নেশন সবসময় এটাকে সম্মান জানায় যে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব যে ব্যালেন্স, সেলফ ডিটারমিনেশনের যে ধারণা এবং সেই সঙ্গে বর্ডারের যে কনসেপ্ট রয়েছে, সীমার যে কনসেপ্ট রয়েছে, দুটোকে কিন্তু সমানভাবে সম্মান জানাতে হবে এবং দুটোকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। চলে আসবো আমরা নেক্সট, ডিমান্ডস লিগাল অ্যান্ড পিসফুল প্রসেস। ইন্টারন্যাশনাল ল অলওয়েজ সাপোর্টস সেলফ ডিটারমিনেশন only through democratic, non-violent and legal means। অর্থাৎ এখানে কিন্তু রেফারেন্ডামের মতো প্রয়োগ হবে। রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। এই গণভোটের মতো বিষয়কে এখানে ফলো করা হবে যাতে মানুষ সরাসরি প্রত্যেকটা সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে আমরা দেখব প্রত্যেকটা মানুষ তাদের সরকারি ক্ষমতায়, সরকারি ব্যবস্থাপনায় তাদের যে ভূমিকা রয়েছে সেটাকে প্রমাণ করার জন্য অহিংসা পদ্ধতিতে আইনি প্রক্রিয়া যেটা বলে সেটা হচ্ছে গণতন্ত্রের একমাত্র মেকানিজম যেখানে প্রত্যেকটা মানুষ সরাসরি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবে, দ্যাট ইজ রেফারেন্ডাম। আমরা রিসেন্টলি দেখেছি যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সেটা কিন্তু এই গণভোটের মাধ্যমে সম্ভব হয়েছে। অ্যাপ্লাইজ টু পিপলস নট ইন্ডিভিজুয়ালস। জনগণের জন্য কাজ করবে, জনগণের জন্য যাবতীয় অ্যাক্টিভিটি করা হবে, কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য নয়, কোনো ইন্ডিভিজুয়াল গ্রুপের জন্য নয়। It is exercised by a group of people like nation, like ethnic group, indigenous culture, indigenous tribe, এগুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে কোনো ইন্ডিভিজুয়াল পার্সনসকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। So peoples must be distinct in culture, historical and linguistic basis। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে জনগণকে ডিস্টিংক্ট হতে হবে কালচার সংক্রান্ত বিষয়, হিস্টোরিক্যাল ম্যাটার্স এর বিষয় এবং অবশ্যই ভাষাগত বিষয় দিয়ে। আর এক্ষেত্রে হিউম্যান রাইটস এর সঙ্গে কি কানেকশন রয়েছে? যেহেতু আমরা জানি হিউম্যান রাইটস এর কিছু বেসিক নিডস রয়েছে, কিছু বেসিক ডিমান্ড রয়েছে, সেই বেসিক ডিমান্ডের মধ্যে এটাও পড়ে যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে তার নিজের সরকারকে নিজে চুজ করা। যখন একটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে বাইরের কোনো শক্তি এসে তারা তাদের খবরদারি করে, তাদের উপর কোনো রকম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা কিন্তু পুরোপুরি ভায়োলেশন করে হিউম্যান রাইটস প্রভিশনকে। তো এখানে পুরোপুরি মানবাধিকারের বিরুদ্ধে গিয়ে নয়, বরং মানবাধিকারকে সাপোর্ট করে এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে এস্টাবলিশ করার কথা বলা হয়। সো ইটস কনসিডার্ড আ ফাউন্ডেশন অফ হিউম্যান রাইটস এবং উইদাউট সেলফ ডিটারমিনেশন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আর ইনকমপ্লিট। তুমি আত্মনিয়ন্ত্রণের অধিকার দিচ্ছ না কিন্তু এদিকে সামাজিক এবং রাজনৈতিক অধিকার দিচ্ছ, তাহলে কখনোই সেটা কিন্তু সম্পূর্ণ অধিকার প্রদান করা বা সম্পূর্ণ মানবাধিকারকে স্বীকার করা হয় না। এন্ড নেক্সট ওয়ান, ইভলভিং কনসেপ্ট ইনিশিয়ালি লিঙ্ক টু ডিকলোনালাইজেশন। একটা সময় এটা উপনিবেশ বিরোধী আন্দোলন হিসেবে তৈরি হয়েছিল বা শুরু হয়েছিল, বাট নাও ইটস এক্সটেন্ডেড টু মাইনরিটি রাইটস, ইন্ডিজিনাস রাইটস অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল অটোনমি। সো আধুনিক গণতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই শুধুমাত্র কলোনিয়াল মেকানিজমের বিরুদ্ধে নয়, শুধুমাত্র উপনিবেশ বিরোধী আন্দোলনে নয়, বরং সেই সঙ্গে এখানে কিন্তু মাইনরিটি রাইটস, ইন্ডিজিনাস রাইটস অ্যান্ড কালচারাল অটোনমিকেও গুরুত্ব দেওয়া হয়, স্বীকার করা হয়। সেলফ ডিটারমিনেশনের ভেরিয়াস টাইপস অফ ডিফারেন্স হয়, ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন আর এক্সটার্নাল। ইন্টারনাল সেলফ ডিটারমিনেশনের খুব ভালো এক্সাম্পল ফেডারেল অ্যারেঞ্জমেন্টস এর ক্ষেত্রে আমরা বলতে পারি কালচারাল অটোনমি, যেগুলো আমরা স্কটল্যান্ডের, ইউকে মধ্যে স্কটল্যান্ডের এক্সাম্পল দিতে পারি বা ক্যাটালোনিয়ার কথা বলতে পারি স্পেনে। অন্যদিকে এক্সটার্নাল সেলফ ডিটারমিনেশনের বক্তব্যে আমরা কোন একটি নির্দিষ্ট রাষ্ট্র থেকে একটি অঞ্চলকে সেপারেট হয়ে যাওয়ার যে অধিকার সেটা কথা বলতে পারি। এই টেরিটরি মানুষ দে ডিমান্ডেড ফর দিস সেপারেশন ফ্রম দিস কান্ট্রি। এই যে সেপারেশন হয়ে যাচ্ছে, সিসিড হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু বলা হয়, যেটা আমরা ইস্ট তিমরে দেখতে পাবো ইন্দোনেশিয়া থেকে তারা সেপারেট হয়ে গেছে, বা সাউথ সুদানের সেপারেশন সুদান থেকে, এগুলোর কথা বলতে পারি। এখানে আমি একটু বলছিলাম যে সার্বভৌমত্বের সঙ্গে এখানে ডিরেক্টলি সেলফ ডিটারমিনেশনের কনসেপ্টটা কি হচ্ছে, ক্ল্যাশ হচ্ছে, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অধিকারের সঙ্গে সেই রাষ্ট্রের সার্বভৌমত্বের পুরোপুরি চ্যালেঞ্জ জানাচ্ছে সার্বভৌমত্বকে। কি থিঙ্কার্স কারা রয়েছেন এক্ষেত্রে অন্যতম হচ্ছেন জন লক, যিনি তার টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট 1689 সালে তৈরি হওয়া, প্রকাশিত হওয়া তার যে বই, সেই বইতে তিনি প্রথম এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের কনসেপ্টকে আলোচনা করেছিলেন। তার সময়কাল 1632 থেকে 1704। তার প্রধান আইডিয়া ছিল ন্যাচুরাল রাইটস এর কনসেপ্ট, যেখানে তিনি জীবন, সম্পত্তি এবং সেই সঙ্গে হচ্ছে স্বাধীনতা, এই তিনটেকে প্রোটেকশনের কথা বলেছেন বারবার।
If a government becomes tyrannically, the people have the right to alter to abolish it. যদি কোনো সরকার মানুষের স্বাধীনতা, মানুষের সম্পত্তি এবং মানুষের জীবনকে রক্ষা করতে না পারে, তাহলে জনগণের হাতে সেই ক্ষমতা থাকবে যে সরকারের বিরুদ্ধে প্রশ্ন করবে, যে সরকারকে অ্যাবলিশ করবে। এছাড়াও তার বিখ্যাত কোটেশন, whenever the legislators endeavor to take away and destroy the property of the people, they put themselves into a state of war with the people who are thereupon absolved from any further obedience. True treatise of government এর এই বিখ্যাত কোটেশন খুব ভালোভাবে মানুষের প্রশ্ন করার এবং সরকারের বিরুদ্ধাচরণ করার যে অধিকার তা এস্টাবলিশ করেছে। এবং এখানেই কিন্তু আমরা দেখতে পাবো যে তিনজন সামাজিক চুক্তি মতবাদী রয়েছেন, তার মধ্যে লককে বাকিদের থেকে আলাদা করছে। কারণ হবসের কনসেপ্ট আমরা পূর্ণ রাজতন্ত্রের কনসেপ্ট পেয়েছি, কিন্তু লকের কনসেপ্ট আমরা পেয়েছি যে রাজা যদি সে তার রাজধর্ম থেকে বিচ্যুত হয়, দেশের রাষ্ট্রপ্রধান যদি তার রাষ্ট্রের ধর্ম থেকে, রাষ্ট্রের যে দায়িত্ব সেখান থেকে বিচ্যুত হয়, তাহলে কোনোভাবেই তার কিন্তু পদে থাকা উচিত নয়। এবং আজকের দিনে এই 2025 সালে দাঁড়িয়েও কিন্তু এটা অত্যন্ত বাস্তবিক একটা কনসেপ্ট। অন্যদিকে রুশোর কনসেপ্ট আমরা পাবো 1712 থেকে 1778 এই তার সময়কাল। 1762 সালে তার বিখ্যাত সোশ্যাল কন্ট্রাক্ট বই পাবলিশড হয়, যেখানে তিনি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ জেনারেল উইল, অর্থাৎ তার সাধারণ ইচ্ছার যে ধারণা সেটাকে তিনি সামনে নিয়ে আসেন। রুশোর সাধারণ ইচ্ছা আসলে সার্বভৌমত্বের কথা বলে, সাধারণ ইচ্ছা আসলে জনপ্রিয় সার্বভৌমিকতার কথা বলা হয়। It believes sovereignty lies with the people collectively, not rulers. এখানে তার মত ছিল যে সার্বভৌমত্ব সবসময় জনগণের হাতে থাকে, জনগণের দ্বারা সেটা প্রসারিত হয়, জনগণ তার উৎস, কখনোই রুলার্স সার্বভৌম ক্ষমতার উৎস নয়। হতে পারে রুলার্স সার্বভৌম ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু রুলার্স কখনোই সার্বভৌম ক্ষমতার উৎস নয়। সবসময় জনগণই সার্বভৌম ক্ষমতা এস্টাবলিশ করে এবং জনগণের মাধ্যমে সার্বভৌম ক্ষমতা আমাদের সামনে উঠে আসে। তার বিখ্যাত কোটেশন, মানুষ ফ্রি হয়ে জন্মালে কি হবে, কিছুদিন পরেই মানুষ বিভিন্ন ক্ষেত্রে শিকল দিয়ে বাঁধা থাকে, অর্থাৎ ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। তার সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ে এই বিখ্যাত কোটেশন রয়েছে, যেটা খুব সঠিকভাবেই মানুষ যে জন্মগতভাবে স্বাধীন, মানুষ যে কোনোভাবেই কারোর অধীন নয়, এটা কিন্তু প্রমাণ করেছেন। এবং সেই সঙ্গে তিনি এটাও বলতে চেয়েছেন যে আস্তে আস্তে মানুষ যখন বড় হতে থাকে তখন কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন বিধিনিষেধ চলে আসে, আইন কানুনের গণ্ডি চলে আসে, এবং সেটাই কিন্তু মানুষকে আস্তে আস্তে তার যে ফ্রি কনসেপ্ট সেটাকে কিন্তু ভায়োলেট করে। চলে আসবো নেক্সট, উড্রো উইলসন। 1856 থেকে 1924 অব্দি তিনি বেঁচেছিলেন এবং সেই সময়কালে আমরা জানি তিনি তার বিখ্যাত যে বই 14 পয়েন্ট স্পিচ 1918 সালে পাবলিশড হওয়া, সেখানে তিনি মেন আইডিয়া দেন, যেখানে সেলফ ডিটারমিনেশনের কনসেপ্টকে আলোচনা করা হয়। তিনি গাইডিং প্রিন্সিপাল হিসেবে দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি এই সেলফ ডিটারমিনেশনের কনসেপ্টকে সাপোর্ট করেছেন। এক্ষেত্রে নেশন শুড হ্যাভ দ্য রাইট টু চুজ দেয়ার ওন গভর্নমেন্ট, প্রত্যেকটা জাতির নিজের সরকার চুজ করার অথরিটি আছে, এটা তিনি উল্লেখ করছেন। এক্ষেত্রে তার বিখ্যাত কোটেশন, ন্যাশনাল অ্যাসপিরেশনস মাস্ট বি রেসপেক্টেড, পিপল মে নাও বি ডমিনেটেড অ্যান্ড গভর্নড অনলি বাই দেয়ার ওন কনসেন্ট। এখন থেকে মানুষ নিজের ইচ্ছেই, নিজের কনসেন্টে কিন্তু তাকে যে গভর্ন করবে, তাকে যে রুল করবে, তাকে চুজ করবে, এবং তাদের নিজেদের সম্মতির উপর বেস করে কিন্তু এই সরকার টিকবে। দ্য স্পিচ টু কংগ্রেস 1918 তার এই স্পিচ টু কংগ্রেসের মধ্যে তিনি কিন্তু এটাকে প্রকাশ করেন, এই বক্তব্য রাখেন, যে বক্তব্য অত্যন্ত জনপ্রিয় হয় এটার জন্য, তার কারণ এখানে মানুষের হাতেই কিন্তু সেই পাওয়ার দিয়েছে যাতে সে নিজেদের সরকারকে চুজ করতে পারে। উড্রো উইলসন ব্রিটিশ মার্কিন রাষ্ট্রপতি ছিলেন তোমরা জানো, এবং তার সময়কালে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যথেষ্ট ডেভেলপমেন্ট হয় ইউএসএ তে। এরপরে যে রাষ্ট্রবিজ্ঞানী সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ভ্লাদিমির লেনিন, আর একজন অত্যন্ত পপুলার রাষ্ট্রবিজ্ঞানী এবং অবশ্যই মার্ক্সবাদী, যিনি মার্ক্সবাদী ইডিওলজিকে নিজের মতো করে বুঝেছিলেন এবং প্র্যাকটিক্যাল এটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন। বলশেভিক দল কিভাবে নেতৃত্ব দিয়ে একটি দেশে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে, সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসতে পারে, তার প্রমাণ দেখেছিলেন তিনি। ভ্লাদিমির লেনিনের বিখ্যাত যে কাজ, বিখ্যাত যে লেখা
রাইট অফ নেশনস টু সেলফ ডিটারমিনেশন 1914 সালে পাবলিশ হওয়া এই বই, যেখানে তিনি কিন্তু খুব সঠিকভাবে সেলফ ডিটারমিনেশন এবং নেশন কনসেপ্টটাকে বুঝিয়েছেন। তার প্রধান আইডিয়া ছিল সাপোর্টেড দ্য রাইট অফ অপ্রেসড নেশন টু সিড। তাহলে কোনো যদি নির্দিষ্ট একটি জাতি, যে জাতি কারোর দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে অবশ্যই তার আলাদা হয়ে যাওয়া উচিত। লিঙ্কড ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন উইথ দি গ্লোবাল প্রোলেটারিয়েট রিভলিউশন। তার মতে গোটা বিশ্বে যেহেতু বিভিন্ন রাষ্ট্রে প্রোলেটারিয়েটদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা সর্বহারা শ্রেণীতে পরিণত হয়েছে, তাদের সমস্ত কিছু শোষণ করছে, এই রাষ্ট্র ব্যবস্থা নামক যন্ত্রের মাধ্যমে মানুষকে শোষণ করা হচ্ছে। সেজন্য মানুষের উচিত, এই প্রোলেটারিয়েট সর্বহারা শ্রেণীর উচিত একজোটে এর বিরুদ্ধাচরণ করা, একজোটে একটা বৃহৎ বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটানো। আর এখানেই আমরা দেখব লেনিন কিন্তু তার যে কনসেপ্ট, তার কনসেপ্টের মধ্যে কিন্তু আন্তর্জাতিক কনসেপ্টকে নিয়ে এসেছেন। আমরা মার্ক্সবাদে সেভাবে আন্তর্জাতিকতাবাদের কোনো কনসেপ্ট পাই না, বা মার্ক্সবাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত কোনো ধারণা আমরা পাই না। যদিও যে সময় কার্ল মার্ক্স লেখালেখি করছেন তখন কিন্তু অলরেডি আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয় যথেষ্ট পপুলার হয়ে উঠছে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাদের ধারণায় সরাসরি এরকম কিছু পাবো না। কিন্তু লেনিন হচ্ছেন সেই ব্যক্তি যিনি কার্ল মার্ক্সের এই ধারণার মধ্যে বিশ্ব ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক এগুলোকে ইনক্লুড করেছেন। এবং এখানে তিনি এই বিশ্ব সর্বহারা প্রত্যেকটা মানুষের একসঙ্গে গ্লোবাল রেভলিউশন করা উচিত বলে তিনি মনে করতেন। তাছাড়া তার আমরা আরেকটি উক্তি পাই, সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের ঘনীভূত রূপ। তিনি বলেছেন সাম্রাজ্যবাদ এটা একটি রাষ্ট্রের মধ্যে সীমিত থাকে না, সাম্রাজ্যবাদ রাষ্ট্র থেকে রাষ্ট্রে তার কর্তৃত্ব প্রতিস্থাপিত করে। এবং সেই ব্যবস্থাপনায় যেভাবে লেনিন দেখিয়েছেন যে এটা একটি নির্দিষ্ট রাষ্ট্রের গণ্ডি নয়, গণ্ডির বাইরে গিয়েও তার অতিরিক্ত ক্ষমতা রয়েছে এটাকে স্প্রেড করার, সেটা কিন্তু একদমই ইউনিক একটা কনসেপ্টকে ইন্ডিকেট করে, আবার সেই আন্তর্জাতিক ধারণার কনসেপ্টকে এস্টাবলিশ করে। এবং এই যে সাম্রাজ্যবাদের ধারণা, যা সত্যি রাষ্ট্রের গণ্ডি থেকে অন্য বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে সেই সময় স্প্রেড হতে থাকে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা দেখবো তারা একাধিক রাষ্ট্রে নিজেদের কলোনিয়াল সিস্টেম এস্টাবলিশ করছে, এটা কিন্তু পুরোপুরি এই লেনিনের যে ধারণা সেই ধারণার সঙ্গে মিলে যায়। তার বিখ্যাত কোটেশন, দ্য রাইট অফ নেশন টু সেলফ ডিটারমিনেশন মিনস দ্য রাইট অফ সিড। তার রাইট অফ নেশন সেলফ ডিটারমিনেশন বইয়ে তিনি এটা লিখেছেন। অন্যদিকে অ্যান্টোনিও কেসিস, তার বক্তব্য 1937 থেকে 2011 অবধি তার সময়কাল, তার বিখ্যাত লেখা সেলফ ডিটারমিনেশন অফ পিপলস আর লিগাল রিঅ্যাপ্রেজাল 1995 সালে পাবলিশ করে। এতে তিনি মেন যে আইডিয়াটা দেন সেটা হচ্ছে এস্টাবলিশ দ্যাট সেলফ ডিটারমিনেশন ইজ আ লিগাল রাইট আন্ডার ইন্টারন্যাশনাল ল। সো যেহেতু আমরা একটাকে দেখছিলাম যে আন্তর্জাতিক আইন কিভাবে সেলফ ডিটারমিনেশনকে মান্যতা দেয়, তার লিগালিটি প্রদান করে, তো সেগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে বাস্তবায়িত করা হয়েছে সেটাই আলোচনা করতে গিয়ে অ্যান্টোনিও কেসিস তার সেলফ ডিটারমিনেশনের ধারণাকে বুঝিয়েছেন। স্পেশালি অ্যাপ্লিকেবল টু কলোনালাইজ অ্যান্ড অপ্রেসড পিপলস। তো সেই সময় যেহেতু প্রচুর উপনিবেশের দ্বারা শোষিত রাষ্ট্র ছিল গোটা বিশ্বে, তো সেইগুলোর ওপর তিনি আলোচনা করেছেন, সেগুলোকে নিয়ে তিনি ভেবেছেন এবং তার যে ধারণা, তার যে তত্ত্ব তিনি সামনে তুলে ধরেছেন। তার বিখ্যাত কোটেশন, দ্য প্রিন্সিপালস অফ সেলফ ডিটারমিনেশন হ্যাজ ইভলভড ইনটু আ লিগাল এন্টাইটেলমেন্ট অফ পিপলস আন্ডার ইন্টারন্যাশনাল ল। সো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে ধারণা, এটা শুধুমাত্র রাষ্ট্রের অভ্যন্তরের আইন নয়, ভারতের আভ্যন্তরীণ আইন নয়, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী মান্যতা পায়। এক্ষেত্রে তার বিখ্যাত কোটেশন, দ্য প্রিন্সিপালস অফ সেলফ ডিটারমিনেশন ইভলভড ইনটু আ লিগাল এন্টাইটেলমেন্ট অফ পিপলস আন্ডার ইন্টারন্যাশনাল ল। তার সেলফ ডিটারমিনেশন অফ পিপল বইয়ে তিনি এটা লিখেছেন। অন্যদিকে আরেকজন বিখ্যাত উদারনীতিবাদী কনসেপ্ট আমরা পাবো, যেখানেও আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং সেই সঙ্গে অবশ্যই ব্যক্তি স্বাধীনতার ধারণাও তিনি দিয়েছেন। জন স্টুয়ার্ট মিল 1806 থেকে 1873 তার সময়কাল। এই সময়কালে তার বিখ্যাত কাজ 1861 সালে কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, এখানে তিনি সেলফ গভর্নমেন্টের ব্যবস্থার সাপোর্ট করেছেন। নেশন শুড বি সেলফ গভর্ন ফর লিবার্টি অ্যান্ড গুড গভর্নেন্স। তো প্রত্যেকটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকা উচিত, যাতে তারা ফ্রি থাকে, তারা স্বাধীনতা ভোগ করতে পারে এবং তারা একটা ভালো সরকারি ব্যবস্থাপনার মধ্যে এক্সিস্ট থাকতে পারে। এক্ষেত্রে তার বিখ্যাত কোটেশন, দ্য স্ট্রংগেস্ট অফ অল রিজনস
for the preference of one's own government is that it owns one's own. তার কনসিডারেশন অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টে তিনি বলেছেন কিভাবে প্রত্যেকটা কারণের পেছনে প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত চাহিদা থাকে এবং প্রত্যেকে নিজেদের গভর্নমেন্ট নিজেরা চুজ করার যে ভাবনা, সেই ভাবনাটাকে তারা বাস্তবায়িত করতে পারে। জন স্টুয়ার্ট মিলের পরে যে ব্যক্তির কথা আমরা বলবো তা হচ্ছে মিশেল ওয়ালজার। মিশেল ওয়ালজার তার বিখ্যাত লেখা জাস্ট অ্যান্ড আনজাস্ট ওয়ার্স 1977 সালে লেখা এই বই, যেখানে তিনি কমিউনাল অটোনমি অ্যান্ড মোরাল জাস্টিফিকেশন নিয়ে আলোচনা করেছেন এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের কনসেপ্টের মধ্যে এই বিষয়গুলোর উপর গুরুত্ব প্রদান করেছেন। তার মতে প্রত্যেকটা মানুষের কিছু মোরাল রাইট রয়েছে যাতে সে তার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। একটা মানুষ সে যদি চুপচাপ বাড়িতে বসে থাকে তো অবভিয়াসলি তার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না, এটা স্বাভাবিক। তাই মানুষের যদি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হয় তাহলে তাকে অ্যাকশন করতে হবে। প্রত্যেকটা মানুষের নিজের বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে প্রত্যেকদিন একটু একটু করে তার সেই প্রচেষ্টার মধ্য দিয়ে সেটা করা উচিত। তার মানে এখানে প্রত্যেকটা মানুষের নৈতিক এটা অধিকার যে সে তার নিজের ভাগ্যকে পরিবর্তন করবে। আজকে আমি পরাধীন ভারতবর্ষে জন্মেছি, তাহলে সেই পরাধীন ভারতবর্ষে জন্মে আমি যদি এটাকে আমার ডেস্টিনি মনে করে নিই যে আমাদের ভারতবর্ষে ব্রিটিশদের কর্তৃত্ব আছে, তো আমি এখানে কলোনিয়াল কান্ট্রি হিসাবে এখানে ব্রিটিশদেরই আমরা পদলেহন করে চলবো, তাহলে তো অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। সেই সময় যদি নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি এবং আরো যেসব বিখ্যাত ফ্রিডম ফাইটাররা ভারতের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তারা যদি এটা ভেবে নিত যে আমরা কিছু করব না কারণ আমাদের ডেস্টিনি হচ্ছে ব্রিটিশদের আন্ডারে থাকা, তাহলে কিন্তু আমরা স্বাধীন হতে পারতাম না 1947 সালে। তাহলে এখানে আমরা নিজেদের ডেস্টিনিটা মনে করিনি, আমরা মনে করেছি আমাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করা উচিত। প্রত্যেকটা মানুষ নিজের ভাগ্যের নিয়ন্ত্রক নিজে, তাই সে যদি তার ভাগ্যের পরিবর্তন করতে চায় তাহলে উচিত তার সেই বিষয়টাকে মাথায় রেখে নিজের পরিবর্তন ঘটানো এবং তার জন্য অ্যাকশন করা। সো মোরাল রাইট এটা তার দ্বারাই তার নৈতিক এটা অধিকারের মধ্যে পড়ে যে সে তার নিজের অবস্থার পরিবর্তন ঘটাবে। এখানে বিখ্যাত কোটেশন রয়েছে, সেলফ ডিটারমিনেশন ইজ দ্য রাইট অফ পিপল টু বিকাম আ পিপল টু চুজ ইটস ওন পলিটিক্যাল প্যাথ, যাতে সে নিজের পথ খুঁজতে পারে, নিজের রাজনৈতিক সরকারকে সে চুজ করতে পারে। জাস্ট অ্যান্ড আনজাস্ট ওয়ার্ডসে এটাই তিনি আলোচনা করেছেন। আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এক্ষেত্রে উইল কিমিলিকার কথা বলবো। 1962 সালে তিনি জন্মেছেন। তার বিখ্যাত বই মাল্টিকালচারাল সিটিজেনশিপ আ লিবারাল থিওরি অফ মাইনরিটি রাইটস 1995 সালে লেখা, যেখানে স্পেশালি তিনি সেলফ ডিটারমিনেশনের ক্ষেত্রে গ্রুপ ডিফারেন্সিয়ালের রাইটস এর কথা বলছেন। যখন কোনো আত্মনিয়ন্ত্রণের অধিকারের কনসেপ্ট বিল্ড আপ হয় তখন সেই নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে কিছু মেজরিটি পিপল থাকে, কিছু মাইনরিটি পিপল থাকে। তাহলে মাইনরিটি পিপল তাদের যে কালচারাল রাইটস তাকে কি করে প্রোটেক্ট করবে? তো এই জন্য কি করা উচিত, মাল্টি ন্যাশনাল স্টেটস গুলোতে এই মাইনরিটি কালচারাল রাইটস কে প্রোটেক্ট করার বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। মাইনরিটি রাইটকে যদি গ্র্যান্ড না করো তাহলে দেখা যাবে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আবার পকেট তৈরি হয়ে যাবে, কারণ তারা তো আলাদা এথনিসিটি চাইবে, তারা আলাদা আইডেন্টিটি চাইবে। তাই প্রত্যেকটা রাষ্ট্রেই উচিত মাইনরিটি কালচারাল রাইটস কে মান্যতা দেওয়া। So self-government rights are justified as means of ensuring the survival of minority cultures. Minority culture কে যদি তুমি রক্ষা করতে না পারো তাহলে সেখানে কিন্তু তোমার মাল্টিকালচারাল সোসাইটি এস্টাবলিশ হওয়া সম্ভব নয়। যেমনটি ইন্ডিয়াতে আমরা দেখতে পাই মাল্টিকালচারাল এখানে সিটিজেনশিপ রয়েছে, ভেরিয়াস টাইপস অফ পিপল রয়েছে এখানে এক্সিস্ট করছে। আমাদের ভারতবর্ষে মাইনরিটি কমিউনিটি 6টাকে মান্যতা দেওয়া আছে। আমাদের ভারতবর্ষে প্রচুর আরো মাইনরিটি রয়েছে যে মাইনরিটি গুলোর বিভিন্ন রাইট রয়েছে যাকে মান্যতা দেওয়া হয়েছে। আমাদের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে মাইনরিটি পিপলকে অধিকার দেওয়া আছে 29 এবং 30 নম্বর ধারায়। সো এগুলো হচ্ছে সেই প্রচেষ্টা, যে প্রচেষ্টার মধ্যে দিয়ে মাইনরিটিদের এটা মনে হয় যে হ্যাঁ আমি যে রাষ্ট্রের মধ্যে রয়েছে সেখানে মেজরিটি পিপলদের যেমন অধিকার রয়েছে তেমন আমি মাইনরিটি হিসেবে আমারও কিন্তু অধিকার এখানে প্রোটেক্টেড হয়। অন্যদিকে লিগাল বেসিস অফ ইন্টারন্যাশনাল রেকগনিশন কি আছে আমি একটু আগে বলেছিলাম, 3টে বিষয়। একটা হচ্ছে ইউএন চার্টার, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশনস 1966 এর,
এবং থার্ড ওয়ান হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন। সেই তিনটেতেই কিন্তু বারবার আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মান্যতা দেওয়া হয়েছে। প্রথমে আমরা 1945 সালে মানবাধিকার সংক্রান্ত যে চার্টার ডিক্লেয়ার করেছিল তার 1 নম্বর আর ধারার 2 নম্বর উপধারায় দেখব, যেখানে বলা হচ্ছে এস্টাবলিশ সেলফ ডিটারমিনেশন অ্যাজ এ প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল ল। তাহলে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে প্রতিষ্ঠা করা এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রধান নীতি, অন্যতম একটি নীতি। ইন্টারন্যাশনাল কনভেনেন্সের ক্ষেত্রে আমরা আর্টিকেল 1 এ পাবো, সেখানে বলা হচ্ছে অল পিপল হ্যাভ দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন বাই ভির্চু অফ দ্যাট রাইট they freely determine their political status and freely pursue their economic, social and cultural development। তাহলে তারা তাদের পলিটিক্যাল যে অথরিটি থাকবে সেই পলিটিক্যাল অথরিটিকে চুজ করবে এবং যার হাতে থাকবে সেই অঞ্চলের বা সেই মানুষের কালচারাল, সোশ্যাল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের কর্তৃত্ব। অন্যদিকে ইউএন জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন নাম্বার 1514 1960 সালে, যেখানে ডিক্লারেশন অন দ্য গ্র্যান্টিং অফ ইন্ডিপেন্ডেন্স টু কলোনিয়াল কান্ট্রিজ অ্যান্ড পিপলস, তো সেখানে বলাই হচ্ছে যে যত উপনিবেশ রাষ্ট্র রয়েছে সেগুলোর স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং 2625 নম্বর রেজলিউশনে পুনরায় একইভাবে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে কিভাবে সেলফ ডিটারমিনেশনকে মান্যতা দেওয়া উচিত প্রত্যেকটা কান্ট্রিতে। সো নাও কয়েকটা আমরা এক্সাম্পল আইডেন্টিফাই করতে পারি যেখানে এভাবে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মান্যতা দেওয়া হয়েছে বা সেখানে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নাম্বার 1, প্যালেস্তাইন, খুব পপুলার একটি কান্ট্রি, তোমরা জানো। প্যালেস্তাইনের মেন ইস্যু এটা ছিল যে রাইট টু স্টেটহুড, রাষ্ট্রের অধিকার পাওয়ার যে অধিকার সেটা, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম ইসরায়েলি অকুপেশন, এবং ইসরায়েল যেভাবে তাদেরকে অকুপাই করে রেখেছে, দখল করে রেখেছে, সেখান থেকে স্বাধীনতা লাভ করা। স্টেটাস এখন যেটা আছে রেকগনাইজড বাই ইউএন স্টেটস, ইউনাইটেড নেশনস এর বিভিন্ন রাষ্ট্র এটাকে মান্যতা দিয়েছে, বাট এখনো এটা কমপ্লিটলি আনরিজলভ হয়নি। আমরা জানি রিসেন্টলি ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধ হয়েছে বা চলছেও। নেক্সট ওয়ান হচ্ছে কুর্দিস্তানের কথা বলতে পারি। এটা বেসিক্যালি ইরাক থেকে সেপারেট হয়ে, ইরাক শুধু নয়, ইরাক, তুর্কি এবং সিরিয়ার কিছু অংশ নিয়ে কুর্দিস্তান, যেখানে প্রেজেন্টলি আমরা দেখব ইরাকের একটি অংশে এই কুর্দিস্তান অঞ্চল লিমিটেড কিছু অটোনমি পেলেও বাকি তুর্কি এবং সিরিয়া এরা কিন্তু মান্যতা দেয়নি সেই কুর্দিস্তানকে। একইভাবে স্পেনের ক্যাটালোনিয়া যে অঞ্চল, সেখানে রেফারেন্ডাম হয়েছে ইন্ডিপেন্ডেন্সের জন্য, সেই রেফারেন্ডামে প্রুভড হয়েছে যে ক্যাটালোনিয়ার মানুষ স্পেনের সঙ্গে থাকতে চায় না, তারা ডিফারেন্ট কান্ট্রি চায়, কিন্তু এখনো সেটাকে ইললিগাল বলে মনে করে স্পেন মান্যতা দেয়নি, স্পেন ক্যাটালোনিয়াকে আলাদা হতে দেয়নি। অন্যদিকে স্কটল্যান্ড থেকে, ইউকে থেকে স্কটল্যান্ডের সেপারেশন বহুদিনের ডিমান্ড, এই ডিমান্ডকে সেকেন্ড আরেকটি রেফারেন্ডাম, মানে দুবার অলরেডি এখানে গণভোট হয়েছে, যে গণভোটের কিন্তু ডিমান্ডকে অ্যাকসেপ্ট করা হয়নি, অর্থাৎ দুবারই গণভোটের ডিমান্ডকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং পলিটিক্যাল যে ডিবেট সেটা এখনো চলে, স্কটল্যান্ড এখনো কিন্তু ডিমান্ড করে যে তারা ইউকে থেকে সেপারেট হবে ব্রিটেন থেকে, বাট তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে না। সাউথ সুদানের কথা বলতে পারি, সাকসেসফুলি এই একমাত্র রাষ্ট্র যেটা হচ্ছে সেপারেট হতে পেরেছে 2011 সালে, এবং এটা কিন্তু সঠিক এক্সাম্পল সেলফ ডিটারমিনেশনের বিষয়কে আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে কি করে মান্যতা পেয়েছে তার প্রমাণ দিতে গেলে অবশ্যই আমরা সাউথ সুদানের কথা বলবো। অর্থাৎ তোমার যদি কোশ্চেন দেয় যে এর মধ্যে কোন অঞ্চলটি আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে সেপারেট হয়েছে, প্যালেস্তাইন অর কুর্দিস্তান অর ক্যাটালোনিয়া অর স্কটল্যান্ড, তো সাউথ সুদান ইজ দ্য অনলি কান্ট্রি যে কিনা এই মান্যতা পেয়েছে। বাকি কান্ট্রিগুলো কিন্তু স্ট্যাটাস আমি এখানে দিয়ে দিয়েছি, কি স্ট্যাটাস বর্তমানে রয়েছে। চলে আসবো নেক্সট, রিসেন্টলি এক্সাম্পল অফ ডেভেলপমেন্ট 2024-25-এ কি চেঞ্জেস হয়েছে আমি একটু দিয়ে দিয়েছি। স্পেনের কথা আমি একটু আগে বললাম, ওটা এখানে লেখা আছে, যা চার্ট করে ওখানে বলে দিয়েছি ওটা এখানে ইন্ডিকেট করা আছে। ইউকে রেফারেন্ডামের কথা বললাম, ডিমান্ড রয়েছে, বাট ব্রেক্সিটের পরে আর কোনো ডিমান্ডকে অ্যাকসেপ্ট করা হয়নি। অন্যদিকে প্যালেস্তাইনের ক্ষেত্রেও সেম, ইউএন মেম্বার স্টেট, তারা সব মেম্বার স্টেটরা সাপোর্ট করেনি, 138টা স্টেট সাপোর্ট করলেও বাকি 193টার মধ্যে বাকি রাষ্ট্রগুলো কিন্তু এখনো মান্যতা দেয়নি। সাউথ সুদান একদমই ইউএন ব্যাকড রেফারেন্ডামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে 2011 সালে, তাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের ডিমান্ড ছিল সেটা তারা পূরণ করতে পেরেছে।
আর একটা অঞ্চল ওয়েস্টার্ন সাহারা, এটা বেসিক্যালি মরক্কো অঞ্চলে রয়েছে। এখানে কিন্তু রেফারেন্ডামের ডিমান্ড রয়েছে, বাট এই ডিমান্ডকে এখনো অবধি ডিসপিউটেড কন্ডিশনে আছে, কোন রকম মান্যতা দেয়নি। মরক্কো থেকে তারা সেপারেট হতে চায় ওয়েস্টার্ন সাহারার অঞ্চল। ফিচার্স, আমরা ন্যাশনালিজমের বিষয় তো জানলাম, কিন্তু ন্যাশনালিজমের প্রধান বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করব। নাম্বার 1, কমন আইডেন্টিটি, অর্থাৎ একই রকম কালচার, একই রকম ল্যাঙ্গুয়েজ, একই রকম ভাষা, একই রকম খাওয়া দাওয়া, একই রকম পোশাক আশাক, এটা যদি না থাকে তাহলে নেশন বিল্ডিং হওয়াটা খুব মুশকিলের। এই জন্যই ভারতবর্ষে আমরা দেখতে পাই এত ডাইভার্সিটি মধ্যে এটা একটা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় দেখতে পাই যে রিজনাল একটা ডিমান্ড থাকে। কখন আমরা আসামের অঞ্চলে সেখানে দেখতে পাই কামতাপুরি আন্দোলন বা বোডোল্যান্ড মুভমেন্ট, কখন আমরা খালিস্তান মুভমেন্ট দেখতে পাই পাঞ্জাব অঞ্চলে, কখন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই গোর্খাল্যান্ডের ডিমান্ড। সো এই ডিমান্ডগুলো কিন্তু এই জন্যই, কারণ মানুষের মধ্যে ইউনাইটেড কনসেপ্ট যদি না থাকে, মানুষের মধ্যে একই রকম খাওয়া দাওয়া, একই রকম ভাবনা চিন্তা যদি না থাকে, তাহলে সেই ইউনিটিটাই তৈরি হবে না, সেই বন্ডিংটাই তৈরি হবে না, যে আমরা যে একটা নেশন, আমাদের যে একটা আইডেন্টিটি রয়েছে এবং এই আইডেন্টিটি আমাদেরকে ইউনাইটেড করছে, এই কনসেপ্টটা যদি না থাকে তাহলে কিন্তু তাদেরকে একসঙ্গে রাখা খুব মুশকিল। কিন্তু তাও ভারতবর্ষ বলবো যে সেই অর্থে একদমই ইউনিক দেখিয়েছে যে এত বৈষম্যের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষ ইউনাইটেড হয়ে রয়েছে। রিসেন্টলি তোমরা জানো ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির কথা উঠেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে গোটা ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি বিধি, ঠিক অভিন্ন ফৌজদারি বিধির মতোই এস্টাবলিশ করতে, যেটা অলরেডি গোয়া এবং উত্তরাখণ্ড সরকার, তারা কিন্তু অলরেডি উত্তরাখণ্ড সরকার রিসেন্টলি গত বছর এস্টাবলিশ করেছে, আর গোয়াতে তো অলরেডি ছিল। এইরকম ভাবে গোটা ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি আরেকটা মেকানিজম, যাতে ওই দেশের মানুষকে ইউনাইটেড করে রাখা যায়, দেশের মানুষের নেশন বিল্ডিং কনসেপ্টটাকে তৈরি করা যায়। চলে আসবো নেক্সট, টেরিটোরিয়াল ইউনিটি, অ্যাটাচমেন্ট অফ আ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট। নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যদি মানুষ না থাকে, ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে নেশন বিল্ডিং হওয়া মুশকিল। কিন্তু এক জায়গায় একটি নির্দিষ্ট টেরিটরিতে রয়েছে ইউনাইটেডলি, তাহলে অবশ্যই এটা অনেক বেশি সঠিকভাবে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মান্যতা দেবে। সভারেন্টি, ডিমান্ড ফর পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স এন্ড সেলফ রুল, যদি নিজেরা নিজেদের সার্বভৌম ক্ষমতা নিজেদের হাতে না রাখতে পারে, নিজেরা যদি নিজেদের অঞ্চলের সার্বভৌম সরকার তৈরি করতে না পারে, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই ইউনাইটেড কনসেপ্ট তৈরি হয় না। অবভিয়াসলি অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাটার এটা। ইমোশনাল অ্যাটাচমেন্ট, স্ট্রং প্রাইড অ্যান্ড লয়ালিটি টুয়ার্ড ওয়ানস নেশন, প্রত্যেকের জাতির প্রতি, রাষ্ট্রের প্রতি সম্মান, দরদ এবং মমতা যদি না থাকে, দেশপ্রেম যদি না থাকে, তাহলে কিন্তু কখনোই নেশন বিল্ডিং হওয়া সম্ভব নয়। এবং এটা আরেকটি ফিচার্স। ইউনিফাইং ফোর্স ব্রিংস টুগেদার পিপল উইথ দ্য শেয়ার আইডেন্টিটিস, প্রত্যেকটা মানুষের এটা মনে হতে হবে আমরা সবাই আলাদা নই, আমরা কেউ গুজরাটি, কেউ মারাঠি হতে পারি, কেউ বাঙালি, কেউ বিহারি, বাট উই আর ইন্ডিয়ান। এই কনসেপ্টটা যদি বিল্ড আপ না করা যায়, আমরা ইন্ডিয়ান, যখন 15ই আগস্ট আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়, প্রত্যেকে আমরা জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে থাকি। সো এই কনসেপ্টটা যদি না বিল্ড আপ হয়, তাহলে কিন্তু কখনোই ন্যাশনালিজমের কনসেপ্ট তৈরি হতে পারে না। সো অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার্স। And last one, can be inclusive or exclusive. Obviously এখানে হতে পারে যে তারা এটা চাইছে যে ইউনাইটেড হতে, অথবা তারা চাইছে যে তারা সেপারেট হয়ে যাবে। কখনো হয় যে একটা কান্ট্রি, সেখান থেকে তারা সেপারেট আলাদা কান্ট্রি তৈরি করবে, অথবা কখনো চাই যারা সেপারেট রয়েছে এবং তারা জয়েন্ট হয়ে একটা নতুন কান্ট্রি ফর্মেশন করবে। সো এটা তাদের অধিকার থাকা উচিত। এগুলো প্রত্যেকটাই ন্যাশনালিজমের বৈশিষ্ট্য। এখানে আমি জাতীয়তাবাদের প্রকারভেদগুলো দেখিয়ে দিয়েছি। দেখো, ব্যক্তি স্বাধীনতা এবং জাতীয় মুক্তিকে গুরুত্ব দেয় লিবারাল ন্যাশনালিজম। অন্যদিকে কালচারাল ন্যাশনালিজমের কনসেপ্ট বলে অভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা। এথনিক ন্যাশনালিজম বলে অভিন্ন জাতিগত এবং বংশ পরিচয় ভিত্তিক যে ন্যাশনালিজমের কনসেপ্ট তাকে। অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বলে সম্প্রসারণবাদী এবং অপরকে বিরোধিতা করা, যেটা আমরা জার্মানির হিটলারের ক্ষেত্রে দেখেছিলাম। এবং অন্যদিকে হচ্ছে সিভিক ন্যাশনালিজম, যেখানে নাগরিকত্ব এবং আইনগত সাম্যের উপর ভিত্তি করে গড়ে ওঠার কথা বলা হয়। সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে জাতীয়তাবাদের প্রকারভেদ। এই জাতীয়তাবাদের প্রকারভেদের মধ্যে আমরা দেখবো অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, যেটাকে আমরা কি বলি, জাতীয়তাবাদের বিকৃত রূপ। আমরা জাতীয়তাবাদের বিকৃত রূপের এক্সাম্পল পেয়েছি জার্মানির হিটলারের মধ্যে। কিভাবে নাৎসি জার্মানি গোটা বিশ্বের প্রত্যেকটা জাতিকে মনে করতো নাৎসিদের থেকে নিচে, এবং তাই তাদের অথরিটি, তাদের একটা রাইট জন্মায় যে প্রত্যেককে রুল করা। এই কনসেপ্ট থেকে তারা বেরিয়ে পড়ে গোটা বিশ্বে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পেছনে অন্যতম কারণই হচ্ছে এটা,
নাৎসি জার্মানিকে বন্ধ করা, নাৎসি জার্মানির যে আধিপত্য রাজ সেটাকে বন্ধ করার জন্যই কিন্তু আমরা দেখব বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইউনাইটেড হয়েছিল, সেটা ফ্রান্স, সেটা ব্রিটেন, অবভিয়াসলি এই কান্ট্রিগুলো এই নাৎসি জার্মানির বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছিল। চলে আসবো নেক্সট ওয়ান, অন্যতম থিঙ্কার্সদের যে বিষয়গুলো আমরা পড়ছিলাম এখানে তারও একটা চার্ট করে দিয়েছি। আর্নেস্ট রেনান, নেশন ইজ আ ডেইলি রেফারেন্ডাম বলে উল্লেখ করছেন, যেখানে তারা তাদের রেগুলার মেমোরিজ এবং রেগুলার সম্মতিকে শেয়ার করে একে অন্যের সঙ্গে। বেনেডিক্ট অ্যান্ডারসন, যিনি নেশনস আর ইমাজিন কমিউনিটিস বলে ইন্ডিকেট করেছেন, এবং এক্ষেত্রে মিডিয়া এবং প্রিন্টের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জন স্টুয়ার্ট মিল বলছেন সেলফ ডিটারমিনেশনের কথা, যেটা লিবার্টির সঙ্গে কানেক্টেড। হেগেল বলছেন ন্যাশনালিজম লাইক টু স্টেটস রিয়েলাইজেশন অফ এথিক্যাল লাইফ। সো এথিক্যাল লাইফের রিয়েলাইজেশন বলতে তিনি ন্যাশনালিজমকে বুঝিয়েছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যিনি সমালোচনা করেছেন অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বা বিকৃত জাতীয়তাবাদের, আগ্রাসী জাতীয়তাবাদের তিনি সমালোচনা করেছেন, এবং তিনি তার বক্তব্য ছিল যে জাতীয়তাবাদ আন্তর্জাতিক মানবিকতাবাদ হিসেবে যেন গড়ে ওঠে, এবং এইভাবে আন্তর্জাতিক স্তরে যখন মানবিকতাবাদের বিষয়টাকে গড়ে তোলা হয় বা প্রমোট করা হয় তখন সেটা আন্তর্জাতিক কনসেপ্টে পরিণত হয়। এভাবে রবীন্দ্রনাথ ট্যাগোরের মতো আমরা বিবেকানন্দের বক্তব্য একই রকম পাই। তিনিও কিন্তু জাতীয়তাবাদ বলতে মানবিকতাবাদ বলেছেন, এবং সেই মানবিকতাবাদ কিরকম মানবিকতাবাদ? বিশ্ব মানবিকতাবাদ, গোটা বিশ্বের মানুষ ইউনাইটেডলি থাকবে, এই কনসেপ্টকে তারা সাপোর্ট করেছেন। অন্যদিকে স্বায়ত্তশাসনের অধিকারের সম্পর্কে বেসিক কনসেপ্ট বলছে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব শাসন প্রতিষ্ঠার অধিকার থাকা উচিত। আন্তর্জাতিকতাবাদ বলছে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক সহযোগিতার ভাবনা গড়ে তোলা উচিত। বিশ্বের প্রত্যেকটা মানুষ তারা ইউনাইটেড, এই কনসেপ্টকে সাপোর্ট করা উচিত। আর বিশ্বায়ন মানে হচ্ছে বিশ্বব্যাপী অর্থনীতি, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র একজোটটা হয়ে একটি গ্লোবাল ভিলেজ রূপে কাজ করবে, সংস্কৃতি, রাজনীতি এগুলো সব একে অন্যের সঙ্গে ইন্টারলিঙ্ক থাকবে। এভাবে বিশ্বায়নের সঙ্গে আন্তর্জাতিকতাবাদ এবং স্বায়ত্তশাসনের অধিকারের কানেকশন রয়েছে। এখানে অন্যতম থিঙ্কার্সদের সম্পর্কে বলে দিচ্ছি তাদের বক্তব্যগুলো। জাতীয়তাবাদ সম্পর্কে রেনানের বক্তব্য ছিল জাতি প্রতিদিনের গণসম্মতি, ইতিহাস এবং ত্যাগ গুরুত্বপূর্ণ এখানে। বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন জাতি একটি কল্পিত গোষ্ঠী এবং কল্পনার মাধ্যমে গঠিত। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আগ্রাসী জাতীয়তাবাদের সমালোচক, যিনি মানবতাবাদকে গুরুত্ব দিয়েছেন, আন্তর্জাতিকতাবাদের কনসেপ্টের সঙ্গে কানেক্টেড করেছেন মানবিকতাবাদ। আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্য কি? ঠিক যেমন জাতীয়তাবাদের বৈশিষ্ট্য আমরা দেখছিলাম, আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্য হচ্ছে গ্লোবাল ইউনিটি। গোটা বিশ্বের মানুষের মধ্যে ইউনাইটেশন থাকবে, গোটা বিশ্বের মানুষ একজোটটা হবে। এই ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বুঝে নিই। অনেক সময় কি হয়, বাড়িতে দুই ভাই বোন থাকে, তো নিজের মধ্যে ঝামেলা হয়, ঝগড়া হয়, কিন্তু যখনই ওই দুই ভাই বোন কোথাও বন্ধুদের সঙ্গে খেলতে যাবে, অন্য কোনো গ্রুপ অফ ফ্রেন্ডসদের সঙ্গে যদি ঝামেলা বাঁধে, তখন কিন্তু ওই ভাই বোন কিন্তু আর আলাদা নয়, তারা ইউনাইটেড হয়ে তার সঙ্গে একসঙ্গে দুজনে একজোটটা হয়ে তার বিরুদ্ধে লড়বে। এক্স্যাক্টলি আমরা পাড়ার কিছু মানুষের মধ্যে অনেক সময় যদি দেখতে পাই যে পাশাপাশি দুটো পাড়ার মধ্যে মানুষের ঝামেলা হচ্ছে, কিন্তু যখনই দেখব অন্য কোনো শহরের সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে পড়ে, সেখানে কিন্তু ওই পাড়ার মানুষরা সব ইউনাইটেড হয়ে সবাই ওই পাশের শহরের বা অন্য শহরের মানুষের সঙ্গে একজোটটা হয়ে লড়াই করে। একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। আজকে রাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি সবাই আলাদা আলাদা নিজের নিজের রাষ্ট্রের স্বার্থকে মাথায় রেখে তারা অন্যের সঙ্গে ঝামেলা করছে। আর যদি এরকম কোনো কল্পবিজ্ঞানের মতোই আমরা দেখতাম যে অন্য কোনো প্ল্যানেটে অন্য কোনো জীব রয়েছে, অন্য কোনো মানুষের মতো প্রজাতি রয়েছে, তারা আমাদের এই আর্থের ওপর অ্যাটাক করছে, আমাদের পৃথিবী গ্রহের ওপর অ্যাটাক করছে, তখন আবার দেখতাম যে এই গোটা বিশ্বের রাষ্ট্রগুলো একজোটটা হয়ে বাইরের ফরেন প্ল্যানেটের যেসব প্রাণী, সেই প্রাণীর বিরুদ্ধে কিন্তু আন্দোলন করতো। তখন আর তাদের মধ্যে সে বিভেদ থাকতো না। তো এভাবেই কিন্তু ইন্টারন্যাশনালিজম গ্লোবাল ইউনিটির কথা বলে, অর্থাৎ
বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র তারা হতে পারে আলাদা আলাদা, তাদের সীমা রয়েছে, আলাদা আলাদা তাদের বাউন্ডারিজ রয়েছে, কিন্তু এই বাউন্ডারিজটা কিন্তু আলটিমেটলি একটা ইউনাইটেড ফর্মে যদি আমরা আনতে পারি, সেটাই আন্তর্জাতিকতাবাদের প্রধান উদ্দেশ্য। পিস অ্যান্ড ডিপ্লোমেসি, আন্তর্জাতিকতাবাদ বলে আমাদেরকে আন্তর্জাতিক শান্তির উপর কাজ করতে হবে, আন্তর্জাতিক কূটনীতি এমন ভাবে নিয়ে যেতে হবে যাতে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে যাবতীয় বিবাদের নিরসন ঘটে। So it encourages cooperation beyond national boundaries and prefers dialogue over conflict. Next one, collective security, যৌথ দায়িত্বশীলতা, যৌথ নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেশনস ওয়ার্ক টুগেদার ফর গ্লোবাল সেফটি, আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে আমাদের শত্রু একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সরকারের শত্রু নয়, আজকে আমাদের কমন শত্রু কারা? আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধ, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, কিন্তু সত্যি কি পাকিস্তান আমাদের বিরুদ্ধাচরণ করে বা পাকিস্তান কি আমাদের এনিমি? সত্যি কি পাকিস্তানের এনিমি ইন্ডিয়া? আমাদের এনিমি হচ্ছে এখন দারিদ্র, আমাদের এনিমি হচ্ছে এখন বিশ্ব উষ্ণায়ন, আমাদের এনিমি হচ্ছে এই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, আমাদের এনিমি হচ্ছে স্বাস্থ্যের সব জায়গায় না পৌঁছানো। তো এই সব এনিমিগুলোর সঙ্গে লড়াই করা উচিত। আমাদের বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করা উচিত। তো এই ভাবনাগুলো মানুষের মধ্যে ঢোকানো, এই ভাবনাগুলো রাষ্ট্রের মধ্যে ঢোকানো যে আমাদের কালেকটিভ সিকিউরিটি গড়ে তোলা উচিত, যৌথ নিরাপত্তা গড়ে তোলা উচিত এই সবের বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, না খেতে পাওয়ার বিরুদ্ধে, এবং সেখানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের ঝামেলার কারণে উদ্বাস্তু সমস্যা প্রত্যেকটা রাষ্ট্রে রয়েছে। আজকে ভারতবর্ষের মতো রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি যেখানে ভোটার আইডেন্টি কার্ড সঠিকভাবে চুজ করা, সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য যে কারা সত্যি আমাদের ভারতের বৈধ ভোটার, সে তার জন্য সরকারকে আলাদা করে প্ল্যানিং করতে হচ্ছে, আলাদা করে সরকারকে প্রজেক্ট গ্রহণ করতে হচ্ছে। এইগুলোর বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করা উচিত। এবং এটা যে আজকে ভারতের সমস্যা তা নয়, এই যে সন্ত্রাসবাদ প্রত্যেকটা রাষ্ট্রের কমন সমস্যা। তো এগুলোর সঙ্গে কালেকটিভ সিকিউরিটি ইন্টারন্যাশনালিজমকে আরো বেশি কাছে নিয়ে আসে, এবং এগুলোই হচ্ছে ইন্টারন্যাশনালিজমের প্রধান বৈশিষ্ট্য। শেয়ার ডেভেলপমেন্ট, গ্লোবাল ইকুয়ালিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি হচ্ছে প্রমোট করা, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে কাজগুলো, দীর্ঘমেয়াদী যে ডেভেলপমেন্ট। আমরা জানি গোটা বিশ্বের আমাদের যে বিভিন্ন রিসোর্স রয়েছে, সেই রিসোর্স কিন্তু লিমিটেড। আজকে আমরা খনিজ তেল একটা সময় পর আর খনিজ তেল পাওয়া যাবে না। আমাদের বিভিন্ন যে প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাস একটা সময় পাওয়া যাবে না, এগুলোর ভান্ডার অসীম নয়, এগুলোর ভান্ডার লিমিটেড। তো তাহলে আমাদেরকে কি করতে হবে? এমন কিছু চিরচারিত শক্তিকে ব্যবহার করতে হবে যেগুলোর কোনো অফুরন্ত, যেগুলো ফুরবে না। আজকে আমরা জানি আমাদের যে বিভিন্ন অচিরচারিত যে শক্তিগুলো রয়েছে, সোলার পাওয়ার, আমরা বিভিন্ন রকম সোলার পাওয়ারের ব্যবহার করছি, এবং সেইগুলোর প্রতি ফোকাস করা, অর্থাৎ সমুদ্র শক্তিকে ব্যবহার করা, উইন্ড পাওয়ারকে ব্যবহার করা, এইগুলোকে ইউজ করা। এবং এই ইউজের ক্ষেত্রে আমাদের পারস্পরিক ডেভেলপমেন্ট হতে পারে, কোন একটা কান্ট্রি কিছু ইনভেনশন, সেই ইনভেনশনটা অন্য কান্ট্রির সঙ্গে শেয়ার করা, তো সেটা আন্তর্জাতিকতাবাদ তার উপর ফোকাস করে। এন্ড হিউম্যান রাইটস ফোকাস, তো সাপোর্টস অলওয়েজ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস। প্রত্যেকটা রাষ্ট্র সবসময় আন্তর্জাতিক মানবিকতাবাদ বা আন্তর্জাতিক যে হিউম্যানিটারিয়ান কনসেপ্ট, সেটাকে মান্যতা দেয়। মানবাধিকার হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের বেসিক বিষয়, এবং প্রত্যেকটা রাষ্ট্র এটা কিন্তু সবসময় মান্যতা দেবে। অ্যান্ড সুপার ন্যাশনাল ইনস্টিটিউশনস যত আছে, লাইক ইউনাইটেড নেশনস or WHO, WTO, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, এই প্রত্যেকটা অর্গানাইজেশনকে তাদের মতো করে তাদের যে ইনভলভমেন্ট, গ্লোবাল বডিজ গুলোর যে ইনভলভমেন্ট রয়েছে, গোটা বিশ্বের কান্ট্রিগুলোকে একজোটটা করা, একটা প্ল্যাটফর্মের মধ্যে তাদেরকে নিয়ে আসা, সেগুলোকে আরো বেশি করে ব্যবহার করা। আজকে এইরকম মাল্টিপল যে অর্গানাইজেশন গুলো রয়েছে, তাতে মানুষের, রাষ্ট্রগুলোর আরো ইনভলভমেন্ট, মানুষগুলোকে আরো, সেই রাষ্ট্রের মানুষগুলোকে আরো কাছাকাছি নিয়ে আসে। আজকে এই যে বিভিন্ন রকম আন্তর্জাতিক স্পোর্টস গুলো হয়, অলিম্পিক হয়, এশিয়ান গেমস হয়, আর কমনওয়েলথ গেমস হয়, এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের মানুষকে এক জায়গায় নিয়ে এসে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এবং সেটা কিন্তু মানুষগুলোকে আরো বেশি কাছে আনবে। এরাই কালকে যখন যুদ্ধ করতে যাবে, তখন তাদের মনে পড়বে যে এদের সঙ্গে কালকে আমরা খেলে এসেছি, তো অবভিয়াসলি আমরা এদের থেকে সেরকম আশা করব না, বরং আন্তর্জাতিকতাবাদ এটা বলে যে এদের মধ্যে একটা সহমর্মিতা
এবং প্রত্যেকটা রাষ্ট্রকে একের অন্যের শত্রু না মনে করে নিজেদের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য কাজ করা। এক্ষেত্রে কি থিঙ্কার্স যারা রয়েছেন, ইমানুয়েল কান্ট রয়েছেন, যিনি পারপেচুয়াল পিসের কথা বলেছেন। পারপেচুয়াল পিস তার বিখ্যাত কনসেপ্ট। পারপেচুয়াল পিস আ ফিলোসফিক্যাল স্কেচ 1795 পাবলিশ হওয়া বিখ্যাত বই, যেখানে ফেডারেশন অফ ফ্রি স্টেটস বলে তিনি উল্লেখ করেছেন, যারা কি করছে, ওয়ারকে অ্যাভয়েড করা এবং লং লাস্টিং পিসকে এস্টাবলিশ করার কথা বলে। ইন্টারন্যাশনালিজমের যদি আমরা ক্রিটিসিজম করি তাহলে আইডিয়ালিস্টিক অ্যান্ড ইউটোপিয়ান ইন্টারন্যাশনালিজমের কনসেপ্টকে বলা হয়, বিকজ কান্টের যে মডেল সেটা পুরোপুরি মেকানিজমটাই হচ্ছে অথরিটেরিয়ান স্টেটের মডেল, এবং এই মডেল সবসময় প্রত্যেকটা রাষ্ট্র ফলো করবে তার কোনো গ্যারান্টি নেই। অন্যদিকে কার্ল মার্কস তার বিখ্যাত যে কমিউনিস্ট ম্যানিফেস্টো বই, সেখানে তিনি, এবং দাস ক্যাপিটাল বই, সেখানে তিনি প্রমোটেড প্রোলেটারিয়েট ইন্টারন্যাশনালিজমের কথা বলছেন, সর্বহারাদের আন্তর্জাতিক ব্যবস্থার কথা বলছেন, এবং কিভাবে বুর্জোয়ারা গোটা বিশ্বকে কন্ট্রোল করে নিয়েছে সেটাকে থেকে মানুষকে রক্ষা করতে গেলে সর্বহারাদের সরকার তৈরি করা উচিত, এটা তিনি উল্লেখ করছেন। এখানেও ইন্টারন্যাশনালিজমের যে কনসেপ্ট রয়েছে তাকে ক্রিটিসিজম করা হয়েছে, বিকজ ইটস টোটালি ইগনোর কালচারাল অ্যান্ড ন্যাশনাল সেন্টিমেন্টস, যেটা ইন্টারন্যাশনালিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে গৃহীত হয়। এবং সোশ্যালিজম অ্যান্ড ন্যাশনালিজম কুড মার্জ ইন দ্য 20th সেঞ্চুরি, তো এটা আমরা বিভিন্ন রাষ্ট্রে দেখতে পাবো, তো সেটাকেও এখানে কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল। অন্য আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী উড্রো উইলসন 1856 থেকে 1924 সাল অব্দি তিনি বেঁচে ছিলেন। তার ভিউ পয়েন্ট ছিল লিবারাল ইন্টারন্যাশনালিজমের উপর। তিনি সেলফ ডিটারমিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ লিগ অফ নেশনস এর মতো বডিকে ব্যবহার করতে বলেছিলেন, যেটা আমরা দেখবো যে 14 পয়েন্ট স্পিচ রয়েছে 1968 সালে, সেই লেখার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। ব্লু প্রিন্ট বলা হয় ওয়ার্ল্ড পিস অ্যান্ড ডিপ্লোমেসির এটাকে। তার বিখ্যাত কোটেশন হচ্ছে, দ্য ওয়ার্ল্ড মাস্ট বি মেড সেফ ফর ডেমোক্রেসি, এই বিশ্বকে গণতন্ত্রের জন্য নিরাপদ বানাতে হবে। তার ইন্টারন্যাশনালিজমের কনসেপ্টে সেলফ ডিটারমিনেশনকে গুরুত্ব দেওয়া হয়, এবং তার ক্রিটিসিজম হচ্ছে তিনি হিপোক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কথা বলেছেন তার বক্তব্যের মধ্যে, আমরা সেটা পাই। ডিড নট ফুললি সাপোর্ট অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টস, পুরোপুরি সাপোর্ট করতেন না। অ্যান্ড ইউএস সেনেট রিজেক্টেড দ্য লিগ অফ নেশনের মেম্বারশিপ, সো দ্যাটস ওয়াই আমরা দেখবো লিগ অফ নেশনে কিন্তু ইউএসএ মেম্বারশিপ পায়নি। অন্য যে একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, অবশ্যই ফিজিক্সের রাষ্ট্রবিজ্ঞানী, দেখতেই পাচ্ছ অ্যালবার্ট আইনস্টাইন। তার সময়কাল 1879 থেকে 1955, এই সময়কালে তিনি প্যাসিফিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনালিস্ট কনসেপ্টকে প্রমোটেড করেন। অপ্রেসড তিনি সবসময় অপোজড করেন অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, অর্থাৎ বিকৃত যে জাতীয়তাবাদ তাকে তিনি বিরুদ্ধাচরণ করেছেন, এবং সেইখানে তিনি মনে করেছেন যে নাজি জার্মানির যে অ্যাক্টিভিটি তা পুরোপুরি বন্ধ করা উচিত। এবং তার বিখ্যাত বই হোয়াই ওয়ার, যেখানে অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু এই ইন্টারন্যাশনালিজম কনসেপ্টকে সাপোর্ট করেছেন। তার ফেমাস কোটেশন, ন্যাশনালিজম ইজ অ্যান ইনফ্যান্টাইল ডিজিজ, ইট ইজ দ্য মিজলস অফ ম্যানকাইন্ড, সো আই এম নট অনলি আ প্যাসিফিস্ট বাট আ মিলিটেন্ট প্যাসিফিস্ট। তো তিনি সবসময় এটা সাপোর্ট করতেন যে ইন্টারন্যাশনালিজমের মাধ্যমে রাষ্ট্রগুলোর মধ্যে সমস্ত রকমের বৈরিতার অবসান ঘটুক, এবং রাষ্ট্রগুলো একসঙ্গে আমাদের গোটা বিশ্ব ব্যবস্থার এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করুক। তার ক্রিটিসিজম হচ্ছে তিনি সবকিছুকে খুব সরল করে দেখেছেন, যেহেতু তিনি বেসিক্যালি তো কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট নন, তিনি একজন ফিজিক্স, তো সেই ফিজিক্স হিসাবে তিনি যেভাবে দেখেছেন, সো এটা অবশ্যই একটা সাপোর্ট করার জায়গা যে তার এই কনসেপ্টে কিন্তু আজকের হয়তো পুরোপুরি একজন রাষ্ট্রবিজ্ঞানী কনসেপ্টের মতো পলিটিক্যাল গ্রাউন্ডে তিনি বোঝাননি, বাট তিনি যেটা বুঝিয়েছেন যে আন্তর্জাতিক শান্তি সবসময় এস্টাবলিশ করা উচিত। যদি আন্তর্জাতিক শান্তির ওপর আমরা ফোকাস না করি, তাহলে আমাদের এই যুদ্ধ এইসব করতে গিয়ে আমাদের সায়েন্স এবং এডুকেশনের উপর জোর দেওয়া সম্ভব হবে না। এখানে চার্ট করা আছে যেটা আমি ডিসকাস করলাম, ন্যাশনালিজমের ভিউ, ইন্টারন্যাশনালিজমের ভিউ, এবং তাদের বিখ্যাত যে বইগুলো যেগুলো দিয়ে কোশ্চেন দেওয়ার মতো, এবং ফেমাস কোটেশন যেগুলো দিয়েও কোশ্চেন দেওয়ার মতো, সেটা ইমানুয়েল কান্ট, কার্ল মার্কস, উড্রো উইলসন এবং অ্যালবার্ট আইনস্টাইন। চলে আসবো নেক্সট, সিটিজেনশিপের কনসেপ্ট। নাগরিকত্বের কনসেপ্ট এই নেশন এবং ন্যাশনালিজমের সঙ্গে কানেক্টেড।
আমরা জানি গোটা বিশ্বের প্রায় 200 মতো কান্ট্রি রয়েছে এবং এই প্রত্যেকটা কান্ট্রি তার একটা ইউনিক আইডেন্টিফিকেশন দেয়, যে ইউনিক আইডেন্টিফিকেশনটা প্রত্যেকটা কান্ট্রি মানুষকে সেপারেট করে। এটাকে আমরা কি বলি? আমরা বলি নাগরিকত্ব, ন্যাশনালিটি। দ্য স্টেটাস অফ ন্যাশনালিটি রেফার্স ইউনিক আইডেন্টিটি, যেটার মাধ্যমে কেউ কোনো একটি নির্দিষ্ট কান্ট্রির মেম্বার বলে ইন্ডিকেটেড হয়। নাগরিকত্ব হলো একটি ব্যক্তির আইনসম্মত মর্যাদা, যার মাধ্যমে তাকে রাষ্ট্রের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তার সম্পূর্ণ অধিকার এবং কর্তব্য নির্ধারিত হয় এই নাগরিকত্বের স্ট্যাটাসের থ্রু দিয়ে। আমরা দেখবো গোটা বিশ্বে নাগরিকত্ব প্রদান করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। কোথাও বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয়, কোথাও আবার বাই ডিসেন্ট অর্থাৎ বাবা বা মা কোন দেশের নাগরিক তার রেসপেক্টে তার নাগরিকত্ব দেওয়া হয়। দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ল্ড ম্যাপ, এখানে ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের কান্ট্রি কিন্তু বাই ব্লাড অর্থাৎ এই গ্রিন কালারের যে জায়গাগুলো দেখছো এগুলো বাই ব্লাডকে বেশি গুরুত্ব দেয়। ইন্ডিয়াও কিন্তু এর মধ্যেই পড়ে। অন্যদিকে কিছু কান্ট্রি আছে লাইক স্পেশালি আমেরিকা এবং আফ্রিকান কিছু কান্ট্রি রয়েছে যারা কিনা বাই বার্থকে গুরুত্ব দেয়। সো অ্যাকুইজিশন অ্যান্ড লস অফ সিটিজেনশিপে আমরা প্রথমেই পাবো আমাদের সাংবিধানিক যে প্রভিশন, সংবিধানে যদি বলি তাহলে 5 থেকে 11 নম্বর ধারা এবং সেই সঙ্গে নাগরিকত্ব আইনে দেওয়া আছে। নাগরিকত্ব লাভ করার যে পদ্ধতি আছে, নাম্বার 1 বাই বার্থ, যেটা ভারতবর্ষে 26শে জানুয়ারি 1950 বা তার পরবর্তীকালে যারা জন্মেছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব বলা যেতে পারে। বাই ডিসেন্ট, বাবা মা কেউ একজন ভারতীয়, তার রেসপেক্টে তাকে ভারতীয় বলা হয়। রেজিস্ট্রেশন, ভারতবর্ষে নির্দিষ্ট সময় থাকা বা ভারতবর্ষের কোনো ব্যক্তিকে বিদেশের কোনো ব্যক্তি বিবাহ করলে, তার কোনো ইনফ্যান্ট চাইল্ড থাকলে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলে। ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে আমরা দেখবো ভারত সরকারকে সাহায্য করছে কোনো সোশ্যাল ওয়ার্ক বা সায়েন্টিফিক ওয়ার্কে, সেক্ষেত্রে তাকে ন্যাচারালাইজেশন ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া যায়। আর ভারতের টেরিটরির মধ্যে নতুন কোনো টেরিটরি যদি যুক্ত হয় তাহলে সেই নতুন টেরিটরির মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে এই ইনকর্পোরেশন অফ টেরিটরির মধ্যে। অর্থাৎ জন্মসূত্রে ভারতের মাটিতে জন্মগ্রহণ, বংশসূত্রে ভারতের তার বাবা মামা কেউ একজন ভারতীয় হলে, নিবন্ধন বা রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং স্বাভাবিকীকরণ বা প্রাকৃতিকীকরণের মাধ্যমে, আর সর্বশেষ হচ্ছে অঞ্চল সংযুক্তির মাধ্যমে। একইভাবে নাগরিকত্ব হারানোরও পদ্ধতি রয়েছে ভারতবর্ষে 3টি। একটা হচ্ছে রেনাউন্সিয়েশনের মাধ্যমে অর্থাৎ স্বেচ্ছায় ত্যাগ করা নাগরিকত্ব, টার্মিনেশন অর্থাৎ নাগরিকত্বের সমাপ্তি ঘোষণা করা, আর ডেপ্রিভেশন বলতে নাগরিকত্ব বাদ দেওয়া বা নাগরিকত্ব ডিপ্রাইভ হওয়া। নিজে স্বেচ্ছায় ত্যাগ করা মানে রেনাউন্সিয়েশন। ভারতবর্ষের কোনো ব্যক্তি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার নাগরিকত্ব থাকবে না ভারতীয়, কারণ ভারতবর্ষ ডুয়ালকে গ্র্যান্ট করে না, এটা হচ্ছে টার্মিনেশন। আর ডেপ্রিভেশন হচ্ছে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে, যেমন ফ্রড ডকুমেন্ট দেখিয়ে সে ভারতীয় নাগরিকত্ব লাভ করেছে, কিংবা কোনো ব্যক্তি সে রাষ্ট্রের সঙ্গে ডিসলয়ালিটি করেছে, এক্ষেত্রে তার ভারতের নাগরিকত্ব বাতিল হতে পারে। সেটাকে আমরা ডেপ্রিভেশন পদ্ধতি বা বিয়োজন পদ্ধতিতে নাগরিকত্ব বাতিল হওয়া বলবো। রাষ্ট্রদ্রোহিতার জন্য কিন্তু এভাবে নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের জাতি, জাতীয়তাবাদ এবং নাগরিকত্ব সম্পর্কে আইডিয়া। আমরা দেখে নেব প্রধান কোন কোন পয়েন্টগুলো আমাদের না মনে রাখলেই নয়। প্রথমত, জাতীয়তা হলো অভিন্ন পরিচয়ের মানসিক বন্ধন। তো মানসিক বিষয়টা একটা। জাতি হলো রাজনৈতিক ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর ইন্ডিকেশন। জাতীয়তাবাদ জাতির স্বার্থকে প্রাধান্য দেয় সবসময়। স্বনিয়ন্ত্রণ জাতিগোষ্ঠীর অধিকার বা আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটা কিন্তু প্রত্যেকটা জাতির বেসিক রাইটস। আন্তর্জাতিকতাবাদ শান্তি এবং সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে এবং আন্তর্জাতিকতাবাদ শান্তি এবং সহযোগিতার জন্যই তৈরি হয়। বিশ্বায়ন বিশ্বব্যাপী আন্তঃসম্পর্ক বা বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ হিসেবে ইন্ডিকেট করে, প্রমোট করে। আজকে গোটা বিশ্বে মানুষের হাতের মুঠোই আমরা ফেসবুকে অ্যাকাউন্ট আছে, এই ফেসবুকে গোটা বিশ্বের নিয়ারলি 150+ কান্ট্রির লোকজনের নাম সেখানে অ্যাকাউন্ট করা আছে। আমরা যে কোনো কান্ট্রি মানুষকে বা যে কোনো কান্ট্রির যে ইনফরমেশন খুব সহজে অ্যাক্সেস করতে পারছি বিকজ অফ দিস। আগ্রাসী জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ যুদ্ধ এবং ঘৃণার রাজনীতি পোষণ করে। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের মানবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা, একইভাবে বিবেকানন্দকে বলা যায়। আর্নেস্ট রেনান জাতিকে ইতিহাস এবং স্মৃতির ভিত্তিতে ব্যাখ্যা করেছেন। ইমাজিন কমিউনিটি ধারণাটি দিয়েছেন বেনেডিক্ট অ্যান্ডারসন। সো এই হচ্ছে আমাদের আজকের টোটাল বিষয়। আশা করছি এই জাতি, জাতীয়তাবাদ এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়টা খুব ভালো করে বুঝলে।
আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে চলে আসবো। পুরোনো পড়া যেরকম করে পড়ছো পড়ো এবং সঙ্গে সঙ্গে রিভিশন দাও। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।